শোল্ডার ইমপিগমেন্ট হয়ে গেলে আমি আর খেলতে পারতাম না। আমি যাকে কোচিং করাবো তাকে আমার কাছে সাবমিট করতে হবে। আমি যদি কারো ভিতরে সংশয় দেখি, আমি সংশয় দূর করার চেষ্টা করি না, আমি তাকে কোচিং করাই না। সোসাইটিতে অনেক কিছুই হয়, কোনো একটা শ্রেণী ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে খেলাধুলার সুযোগ। আমাদের ইউনিভার্সিটি গেম, স্কুল গেম, কলেজ গেম, এগুলি যদি হইতো তাহলে আমার এই যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, প্রতিদিন যে রাস্তার ভিতরে ওরা যে হকি স্টিক নিয়ে খেলে, এইটা তখন খেলার দরকার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসনিয়া সিদ্দিক, টাইগার পাওয়ার লিফটিং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আজকে আমরা কথা বলছি বাংলাদেশ পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি আতিকুর রহমান ভাইয়ের সাথে, যিনি জাতীয় চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক অ্যাথলেট, বাংলাদেশ পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের অফিসিয়াল, অভিজ্ঞ রেফারি, মেটাল কেপ জিমের প্রতিষ্ঠাতা এবং মেটাল ওয়্যার প্রতিযোগিতার আয়োজক। সম্প্রতি তিনি তুরস্কে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025 এর মাস্টার্স 183 ক্যাটাগরিতে টোটাল 570 কেজি নিয়ে সিলভার মেডেল অর্জন করেছেন। আজকে আমরা ভাইয়ের সাথে এই নিয়ে কথা বলবো। তো ভাইয়া, আপনার যাত্রা, আপনার অভিজ্ঞতা এবং বাংলাদেশ পাওয়ার লিফটিং নিয়ে আপনার ভাবনাটা আমরা আপনার থেকেই শুনবো। তো ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার এই অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য আসলেই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আপনার জন্য আমার প্রশ্ন, পাওয়ার লিফটিং কেন বেছে নিয়েছিলেন আর আপনার শুরুটা কেমন ছিল? আচ্ছা, পাওয়ার লিফটিং একটা ব্যাপার তো হচ্ছে যে খেলাধুলা আমি এমনিতেই পছন্দ করতাম। আমার স্কুল ফুটবল টিমের আমি সদস্য ছিলাম, দেন তারপরে ক্রিকেটে খেলতাম। তো এই খেলাধুলারই যখন আমরা জিমে আসি, তো জিমের ভিতরেও কিন্তু জিম কাইন্ড অফ খেলাধুলাই আমার কাছে মনে হয়। অনেকের কাছে এটা অনেক রকম অর্থ আছে। তো দেখলাম যে জিমে দুই তিন ধরনের খেলা এখানে সম্ভব। যেমন আর্মস রেসিং করা সম্ভব, তারপরে বডি বিল্ডিং করা সম্ভব, পাওয়ার লিফটিং করা সম্ভব, বা যদি আরেকটু এক্সটেন্ড করি তাহলে হয়তো বা ক্যালিস্থেনিক্স বা হচ্ছে গিয়ে MMA, এগুলিও করা যায়। কিন্তু এখানে যেটা মানে নাম্বার নিজের থেকে নিজে বুঝতে পারা যায়, এটা হচ্ছে পাওয়ার লিফটিং। যারা পাওয়ার লিফটিং করে তারা এটা রিলেট করতে পারবে। যেমন বডি বিল্ডিংটা হচ্ছে যেমন এটা শো, হ্যাঁ, তো এখানে জাজ থাকে, তারা বলে যে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তো দেখে বুঝতে হয়। কিন্তু এটা না, নিজে বোঝা যায় যে আমি আজকে 100 কেজি দিয়ে করলাম, কালকে আমি 120 দিয়ে করলাম, একদিন আমি 200 কেজি দিয়ে করলাম। এই যে মাথার ভিতরে একটা নাম্বার নিয়ে নিজেকে নিজে চেস করা, তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগাতে তো চিন্তা করলাম আমি যেহেতু জিমই করি, তাহলে জিমের পাশাপাশি যদি কোনো খেলা নিজেকে মানে নিতে হয়, তাহলে পাওয়ার লিফটিংটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছে। আচ্ছা, প্রথম কোন মুহূর্তে মনে হয়েছিল যে আমি এই খেলাটাকেই বেছে নেব? ঠিক এরকমের প্ল্যান করে কিন্তু এখানে আসা হয় নাই। যেমন মানে আদিবের সাথে যখন ও আমার ট্রেনিং পার্টনার হয়, তখন আমরা ট্রেনিংয়ে একটা স্ট্রেংথ ব্লক করতাম। মানে যদি আমরা দেখা গেছে যে টানা 2টা প্রোগ্রাম আমরা হাইপারট্রফি করলাম, 3 নাম্বারটা গিয়ে আমরা স্ট্রেংথ ব্লক করতাম, তো ওটা 5x5 করতাম। তো ওইটা করতে গিয়েই কিন্তু আসলে আমরা দুইজনই অনেকটা এই দিকে ঝুঁকে পড়ি। যখন দেখলাম যে হ্যাঁ, ওয়েট লিফট করতে ওই যে নাম্বার নিয়ে যে খেলাটা, তো যেদিন 150 কেজি নিয়ে 4টা স্কোয়াট করলাম প্রথম, তখন দেখলাম যে না, এটা সবাই কাছেই একটু আশ্চর্য লাগলো ওই সময়। হ্যাঁ, সেটাই। তো ওইখান থেকেই আসলে ওই স্ট্রেংথ ট্রেনিং এর করতে গিয়েই কিন্তু টের পাই যে না, এটা ইন্টারেস্টিং। আচ্ছা, সেখান থেকেই শুরু। আচ্ছা, তাহলে শুরুটা আসলেই মজার ছিল যে সবাই দেখছে আপনি এত কেজি উঠাচ্ছেন। হ্যাঁ, এটা সবাই অ্যাপ্রিশিয়েট করা, বা আবার অনেকে খুব মানে সাবধানও করতো, হ্যাঁ, যে এই এত ওয়েট উঠানো ঠিক না, দুই সব মিলাই। তারপর জাতীয় এবং আন্তর্জাতিক দুটো লেভেলেই খেলেছেন, কোন প্রতিযোগিতা আপনার কাছে সবচেয়ে কঠিন ছিল? আমার যেটা প্রথম কম্পিটিশন বাংলাদেশে, সেটা হচ্ছে 93 ওয়েট ক্লাসের ওপেন।
তো তখন আমার বয়স 42, বাট তখন মাস্টার্স ক্যাটাগরিতে কেউ রেজিস্ট্রেশন করেনি। আচ্ছা হ্যাঁ, তো আমি মাস্টার্সে খেলার জন্য নিজেকে প্রিপেয়ার করতে করতে যখন দেখলাম যে মাস্টার্স হবে না, তখন আমি বললাম যে না, তাহলে আমি ওপেনে খেলবো, কারণ আমি একদিন ট্রেনিং করলাম, এখন যদি না খেলি। তো ওপেনে খেলার ক্ষেত্রে তখন কিন্তু ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ইমরান আলী, সে খুবই ভালো একজন অ্যাথলিট। তো তার সাথে ওই খেলাটাতে আমাদের কিন্তু স্কোরের পার্থক্য ছিল অনলি 2.5 কেজি, 2.5 কেজি, 2.5 কেজি। অনলি 2.5 কেজি। আমি করছিলাম 565 আর ও করছিল 562। হ্যাঁ, তো ওটা নার্ভের উপরে প্রচন্ড প্রেসার গেছে। তো ওইটাই সবচেয়ে আমার টাফ কম্পিটিশন ছিল আজকে এখন এ যাবৎকালের। হ্যাঁ, আর ইন্টারন্যাশনালটা? ইন্টারন্যাশনালটা ওই অর্থে ছিল না, কারণ আমি তো আসলে মানে যে চ্যাম্পিয়নশিপ ফাইটটা দেওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে আমার অপোনেন্ট সম্পর্কে জানতাম, সো আমার অতটা প্রেশার ছিল না, কারণ আমি জানি যে আমি ওর সাথে পারবো না। আপনি, আমরা শুনেছি এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে একটা ইনজুরিতে পড়েছিলেন, তো এটার পরেও আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন যে আমি খেলবো? আচ্ছা, এই অ্যাথলেটদের জীবনে ইনজুরিটা হচ্ছে গিয়ে একটা তার জীবনের সঙ্গী বলা যায়। এই ইনজুরিটা কারো কোনো না কোনো ইনজুরি থাকে, ইনজুরিটা ডিল করতে হয়। তো এখন হচ্ছে যে আমার যেহেতু মানে শোল্ডার ইমপিগমেন্ট হয়ে গেলে আমি আর খেলতে পারতাম না, কিন্তু আমি এমআরআই করে যখন দেখলাম যে না, কোনো টিয়ার হয় নাই, টেন্ডোনাইটিস হয়েছে, তো সো এইটা আমার যে ফিজিও, সে আমাকে বললো যে জাস্ট টুর্নামেন্টটা কভার করে আসার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তো ওইখানে কিছু মেডিকেশন, কিছু শক থেরাপি, কিছু নিডলিং করার পরে আমি জাস্ট আমার লাস্ট লিফট যেটা ছিল বেঞ্চ, সেখানে আমি আবারও কিন্তু ওই সেম ইনজুরিটাই খাই, কিন্তু লিফটটা কমপ্লিট করে আসতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ যে লিফটটা কমপ্লিট হয়েছে। লিফটটা কমপ্লিট করে আসতে পারছি। স্কোয়াড, বেঞ্চ, ডেডলিফট হ্যাঁ। যেভাবে পারফর্ম করলেন, নিজের পারফরমেন্স কিভাবে দেখেছেন? আমি যেবার 93-তে চ্যাম্পিয়ন হই, সেটা যেহেতু আরো প্রায় 5 বছর আগের ঘটনা, তো 5 বা 6 বছর, তো এখন আমি খেললাম কিন্তু 83-তে, তার মানে 10 কেজি ওয়েট কমিয়েছে। 10 কেজি ওয়েট কমানোর হিউজ পরে ওয়েট কমানো হয়েছে। আমার কিন্তু টোটাল স্কোর এবার হচ্ছে 570। মানে আমার আগের যেটা থেকে? আগের ওপেনে আমি যেবার চ্যাম্পিয়ন হই, তার চাইতে 5 কেজি বেশি আমার লিফট হয়েছে। 10 কেজি ওয়েট কমানোর পরে, বয়স 5 বছর বাড়ার পরে, তো সো আই এম হ্যাপি। তার মানে আপনার স্ট্রেংথ আরো বিল্ড করছে। আরো বিল্ড করছে। হ্যাঁ, খুবই ভালো। কোচ হিসেবে আপনার ভূমিকা, মেটাল কেভ জিমে আপনি অনেক পাওয়ার লিফটার তৈরি করেছেন, আপনার কোচিং স্টাইলটা কেমন? কোচিং এ আমার কাছে প্রথম ঘটনা হচ্ছে যে আমি যাকে কোচিং করাবো তাকে আমার কাছে সাবমিট করতে হবে নিজেকে। আমি যদি কারোর ভিতরে সংশয় দেখি, আমি সংশয় দূর করার চেষ্টা করি না, আমি তাকে কোচিং করাই না। আচ্ছা আচ্ছা। একদম খুব সহজ থিওরি, যে এসে বলবে ভাই আমি কিছু জানি না, আমাকে আপনি ট্রেনিং করান, আমি তারে ট্রেনিং করাই। যে অনেক জানে তাকে আমি ট্রেনিং করাই না। তাহলে আর কি তৈরি হয়ে যায় যে আসলে মানে কেউ যদি আমি প্রোগ্রাম দিলাম, সেটা কেউ যদি গিয়ে ক্রস চেক করে অন্য কারোর সাথে, তার মানে তার ডাউট আছে। যদি ডাউট থাকে তাহলে তার সাথে আমি কাজ করি না। আচ্ছা, কারণ এটা রেজাল্ট আসে না। হ্যাঁ, এটা ঠিক। নেক্সট আমরা যাই, বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের অফিসিয়াল হিসেবে আপনার কি কি দায়িত্ব থাকে? এটা যেহেতু আসলে মানে খুবই কম মানুষের একটা অর্গানাইজেশন, যার ফলে এখানে আসলে অনেক কিছু করতে হয়। মানে ধরতে গেলে এখানে প্লেয়ার তৈরি করা থেকে শুরু করে একটা গেম আয়োজন করা থেকে শুরু করে দেখা গেল যে মানে মমিন ভাই তো সবসময় আছেন, তো ওনাকে সব কাজে হেল্প করা, তারপরে নিজেরা একটা টুর্নামেন্ট আয়োজন করা, তারপরে হচ্ছে পলিসিগুলি মেক করা। তো সো দেখা গেছে যে এখানে একেবারে মানে এটারে বলে কি, মানে কি বলে, চণ্ডীপাঠ থেকে একটা প্রবাদ আছে, মানে মোট কথা হচ্ছে যে সব, মানে এক ধরনের সব কাজই করতে হয়। আচ্ছা, যেহেতু আমাদের রেফারির কাজ করতে হয়, কোচিং এর কাজ করতে হয়, অ্যাথলিটের কাজ করতে হয়, কিছু ম্যানেজারিয়াল ভূমিকা পালন করতে হয়, গ্রুমিং করতে হয়, হ্যাঁ, ডিসিপ্লিনারি অ্যাকশনগুলি দেখতে হয়। সো মোটামুটি অনেক কাজ আছে। রেফারি হিসেবে প্রতিযোগিতায় কাজ করার অভিজ্ঞতা কেমন? রেফারি হিসেবে কাজ করাটা খুবই সহজ, আবার খুবই কঠিন।
সহজ হচ্ছে আমি যদি নিজেকে রোবট ভাবি তাহলে খুবই সহজ। আচ্ছা, যে আচ্ছা। আমি কারো ফেস যদি আমি মার্ক না করি যে এই লিফটটা কে করতেছে, তাহলে খুবই সহজ। আচ্ছা, কিন্তু আচ্ছা। একবার যদি নিজেকে অ্যালাউ করি যে এই লিফটটা তো ও করতেছে বা এই লিফটটা অমুক করতেছে, পার্সন লিফটের পিছনের পার্সনটাকে যখন আমি খেয়াল করতে শুরু করব, তখনই আমার পারফরমেন্স খুব বাজে হবে। এটা আমি না, শুধু সবার ক্ষেত্রে। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় একটা। হ্যাঁ, সো আমি যেটা করি, আমি একেবারে শুধু লিফটটা দেখি, এটা কে, এটা আমি ওই মুহূর্তে একেবারে ভুলে যাই। মেটাল ওয়্যার পুরোপুরি নিজের উদ্যোগে আয়োজন করেন, কেন এই প্রতিযোগিতা শুরু করা হয়েছিল? একটা তো হচ্ছে যে মেটাল ওয়ারে আমরা বলি যে যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন রানার আপ এরা খেলবে না, বলে দেওয়া হয়েছে। এটা বলার কারণটা হচ্ছে যাতে নতুন প্লেয়ার তৈরি হয়। খেলাটা যেহেতু নতুন, সো এখানে যত বেশি অ্যাথলেট আসবে তত বেটার জেনেটিকগুলি আমরা পাবো, তত ভালো প্লেয়ার পাওয়ার চান্স থাকবে, তত বেশি ইন্টারন্যাশনাল মেডেল আসবে। তো সো এটা হচ্ছে যে নতুনদের জন্য একটা সুযোগ করে দেয়া। কারণ হচ্ছে যত বেশি খেলা হবে তত বেশি কিন্তু প্লেয়ার তৈরি হবে। মানে আমি সারাদিন ট্রেনিং করি, যতক্ষণ আমি না খেলবো ততক্ষণ কিন্তু আমি একটা খেলোয়াড় হবো। তো খেলোয়াড়কে কম্পিটিশন করতে হবে। যখন আসলে চ্যাম্পিয়নরাও খেলতে আসে তখন দেখা যায় অনেকে ভয়ে আসতে চায় না, যে না, ওর সাথে খেলবো না বা আমি তো কিছু হবো না। ওই জন্য আমরা বলি চ্যাম্পিয়ন রানার আপ, বা একবার এক একটা করি। কোনোবার বলি যে ফার্স্ট সেকেন্ড থার্ড আসতে পারবে। এটা একটা ভালো একটা দিক নতুনদের জন্য। একজন সংগঠক হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে ফাইন্যান্স সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে যখনই কোনো কিছু করতে গেলে এটার পিছনে, যেমন একটা প্লেয়ারও যখন রেডি হয় তখন তার অনেকগুলি ইনভেস্টমেন্ট লাগে। তারপরে হচ্ছে গেজেটগুলি অনেক দামি। একটা এসবিডি বেল্ট অ্যারাউন্ড 40,000 টাকা। এটা অনেকের কাছে খুব আনবিলিভেবল মনে হবে, কিন্তু আসলে তাই। নি স্লিপ 20,000 টাকা। তো এইভাবে দেখতে গেলে দেখা যায় যে যখন ওই প্লেয়াররা নিজেদেরকে রেডি করে, তাদের নিউট্রিশনের পিছনে একটা বড় খরচ হয়। তো ওই খেলা আয়োজন করতে গেলেও তখনও দেখা যায় যে এখানে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। সো এটাও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার দৃষ্টিতে বাংলাদেশি অ্যাথলেটদের শক্তি এবং দুর্বলতা কি? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অ্যাথলেটরা যথেষ্ট ট্যালেন্টেড। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সময়। কারণ হচ্ছে যত বেশি সময় যাবে, একটা মানুষ একটা কম্পিটিশনের জন্য নিজেকে কিন্তু প্রচুর এফোর্ট দেয় এবং অনেক কিছু সে শেখে, এবং ফাইনালি যখন একটা হার্ড কম্পিটিশন সে করে, ওই কম্পিটিশন থেকে সে অনেক কিছু শেখে। তো এই যে প্রতিবার কম্পিটিশন করতে করতে, তোমরা যদি ইন্টারন্যাশনাল খেলাগুলি খেয়াল করো তখন দেখবা প্লেয়ারের প্রোফাইলের পাশে বলা থাকে যে এ 8 বছর ধরে কম্পিটিশন করতেছে, ইনি 12 বছর ধরে 12টা কম্পিটিশন করে ফেলছে। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু আসলে অনেক নতুন এই খেলায়, যার ফলে আমাদের প্লেয়ারদের ওই সময়টা লাগবে। কারণ শুধু শক্তি দিয়ে কিন্তু হবে না, আমাদের শক্তির সাথে সাথে আমাদের কিন্তু জয়েন্ট লিগামেন্ট এগুলিও শক্তিশালী হইতে হবে। 300, 350, 400 কেজির লোড নেওয়ার জন্য আমার শক্তি থাকতে পারে, কিন্তু আমার জয়েন্ট লিগামেন্ট যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু ইনজুরি হবে। তো এইটা সময়ের সাথে সাথে বডি নিজেকে প্রস্তুত করে। তো ওই সময়টা আমাদের লাগবে আমার কাছে মনে হয়। যে আর একটা ব্যাপার হচ্ছে যে ফুটবল ক্রিকেটের বাইরে বাবা মাও তো চায় না যে একটা ছেলে এগুলি করুক, কারণ সে চিন্তা করবে যে এটার থেকে রিটার্ন কি হবে। হ্যাঁ, তো এটাও একটা অনেক বড় ব্যারিয়ার। তো বাংলাদেশে ফুটবল ক্রিকেটের বাইরে অন্য স্পোর্টস যা আছে সবগুলির ক্ষেত্রে বাস্তবতাটা একই। আচ্ছা, দেশে পাওয়ার লিফটিং এর আরো এগোতে হলে কোন জিনিসগুলো উন্নত করা প্রয়োজন আপনার কাছে? আমার কাছে মনে হয় যে ট্রেনিং ফ্যাসিলিটি লাগবে। ট্রেনিং ফ্যাসিলিটি বলতে এখানে আরো ভালো কোচ লাগবে, প্রফেশনাল কোচ লাগবে, আর ইকুইপমেন্ট লাগবে। কারণ এই খেলার জন্য পার্টিকুলার ইকুইপমেন্ট লাগে। যেমন ম্যাক্সিমাম জিমগুলি আমাদের দেশে হচ্ছে বিল্ডিং এর ভিতরে হয়, এবং বিল্ডিং এর ভিতরে হয়, বিল্ডিং এ কমার্শিয়াল বিল্ডিং গুলিতে নিচের দিকে ভাড়া বেশি থাকে।
তো যে কারণে জিম যেহেতু কমার্শিয়ালি অত ভালো কোনো ব্যবসা না, সে কারণে সবাই কম খরচের দিকে একটু উপরে চলে যায়। উপরে চলে তো উপরে চলে গেলে ডেডলিফট করতে গেলে তো ওয়েট হেভি ওয়েট হেভি ওয়েট ডেডলিফট করলে নিচে ভাইব্রেশন হবে, এটা সব জিম Sound হবে। ওনারদের মাথায় থাকে, শব্দটা অনেককে ডিস্টার্ব করে। এই সমস্যাগুলি অনেক বড় সমস্যা, যে ছেলেপেলেরা আসলে ঠিক মতো ট্রেনিং ফ্যাসিলিটি ট্রেনিং নাই এখানে। ফ্যাসিলিটিস তো ট্রেনিং ফ্যাসিলিটি আস্তে আস্তে যত বাড়বে তত বেশি প্লেয়ার তৈরি হবে। টাইগার পাওয়ার লিফটিং বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে আপনার মূল লক্ষ্য কি? একটা ব্যাপার হচ্ছে যে ডিজিটালি জিনিসটাকে প্রেজেন্টেশনের মতো করে নিয়ে আসাটা খুব জরুরি, যে পাওয়ার লিফটিং খেলাটা কি, বা এই খেলাটা কি পরিমাণ গ্ল্যামার আছে, কি পরিমাণ রেজ আছে, মানে এটা যে কত বেশি এক্সাইটিং একটা খেলা, এই জিনিসগুলি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে মনে হয় যে প্রেজেন্টেশন একটা খুব বড় ব্যাপার। কারণ এখন এই সোশ্যাল মিডিয়ার এই টাইমটাতে সব কিছুই যেহেতু খুব ওয়েল প্রেজেন্টেড, ওই জায়গায় যদি কোনো একটা স্পোর্টস, এখানে যত ভালো খেলাই হোক, সেটা প্রেজেন্টেশন যদি খুব ভালো না হয়, তাহলে সেটা কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছায়। হ্যাঁ, তো ওই জায়গাটায় যদি খুব ভালো কালার গ্রেডিং, ভালো এডিটিং করে কি মোমেন্টগুলিকে জনগণের সামনে, অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা যায়, তাহলে পরে খেলাটা আরো অনেকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি আকর্ষণীয় হবে। আচ্ছা, ভবিষ্যতে আমাদের অ্যাথলেটদের আপনি কোথায় দেখতে চান? আমি তো অবশ্যই দেখতে চাই যে গোলটা রিয়েলিস্টিক হতে হবে, যে আমাদের ওপেন ক্যাটাগরি হচ্ছে যে সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি। আমাদের জুনিয়র, সাব জুনিয়র আছে, তারপরে আমাদের মাস্টার্স আছে। আমি যেমন মাস্টার্সে সিলভার নিয়ে আসলাম, আমাদের কিন্তু সাব জুনিয়রে একটা গোল্ড আছে। কিন্তু আমাদের ওপেন ক্যাটাগরিতে এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি বলতে গেলে। আমাদের আদিত্য পারভেজ ও শুধুমাত্র ডেডলিফটে একটা ব্রোঞ্জ আছে আমাদের, আর এইবার ওমেন ওপেনে আমরা ডেডলিফটে আরেকটা ব্রোঞ্জ পেয়েছি। এইগুলি শুরু, বাট আমার মনে হয় যে আমাদের অ্যাটলিস্ট ওয়ার্ল্ড আমরা আরো পরে পারবো, ইমপ্র্যাকটিক্যাল কথা বলে লাভ নেই, বাট এশিয়ান লেভেলে আমরা যাতে ওপেনে গোল্ড আনতে পারি, এটাই ইমিডিয়েট গোল আর কি। যে আমাদের যারা সাব জুনিয়র, জুনিয়র লেভেলের প্লেয়ার আছে, ওদের ভিতরে প্রচুর সময়ও আছে, প্রচুর পটেনশিয়াল আছে, ঠিক মতো ওদেরকে গাইডলাইনগুলি দেওয়া হয়। হ্যাঁ, আর আমাদের পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন একটা কাজ অবশ্যই প্রশংসনীয় ভাবে করে, যে প্রতি বছর এটার যে ন্যাশনাল গ্র্যান্ড যে গেমটা এটা হয়, তো প্রতি বছর এই গেমটাকে টার্গেট করে প্লেয়াররা নিজেদেরকে রেডি করে। তো ওখান থেকে আমার ধারণা আমরা আর কয়েক বছরের ভিতরে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো অ্যাচিভ পাবো ইনশাআল্লাহ। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি পরিবর্তন বা উন্নতি দেখতে চাচ্ছেন? প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মনে করি যে একটা ছেলে, সে অ্যাথলিট, কিন্তু অ্যাথলিট মানুষ আসলে কেন হয়, সে যে জিনিসটা মানুষের কাছ থেকে চায় সেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। তার ফ্যামিলিতেও তার যে খেলাটা, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, তার বন্ধু, তার সোসাইটি। তো এই জায়গায় সে যদি একটা ভ্যালু ক্রিয়েট করে, তখন তাকে যদি সবাই চেনে, এটা তার ক্ষেত্রে তার কাজটা সহজ করে দেয়। হ্যাঁ, আচ্ছা। যারা নতুন শুরু করেছে বা আপনাকে ফলো করে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? একটা জিনিস, যে আমি নিজেকে শুধুমাত্র একজন পাওয়ার লিফটার মনে করি না। আমি নিজেকে পাওয়ার লিফটিং কোচ, পাওয়ার লিফটিং প্লেয়ার, এট দ্য সেম টাইম আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার। ফিটনেসটা আমার কাছে খুব জরুরি। আমি মনে করি যে এখানে কেউ যদি নিজেকে ফিট রাখে, তাহলে সে কি করবে, সে কখনোই ড্রাগ টাচ করবে না, সে রাত জাগবে না, অনেক ধরনের ব্যাড হ্যাবিট থেকে সে কিন্তু বের হয়ে আসবে। তো এটার থেকে কিন্তু আমরা একটা খুব ভালো জেনারেশন পাবো। তো যে জেনারেশনটা আমাদের অনেক ডিসেন্ট একটা জেনারেশন হবে, অনেক হেলদি একটা জেনারেশন হবে। আমার কাছে মনে হয় যে ফিজিক্যাল হেলথ শুধুমাত্র ফিজিক্যাল হেলথ না, ফিজিক্যালি যখন কেউ হেলদি হয়, মেন্টালি সে অটোমেটিক্যালি হেলদি হয়। এটা অনেকে বুঝতে পারে না এই রিলেশনটা, কারণ ফিজিক্যালি ফিট থাকতে গিয়ে তাকে অনেক কিছু বাদ দিতে হয়, এবং এই বাদ দেওয়ার শক্তিটা যখন তার ভিতরে আসে, সে মেন্টালিও অনেক স্ট্রং হয়ে ওঠে। এর ফলে আমরা একটা খুব ভালো একটা সোসাইটিতে অনেক কিছুই হয়, কোনো একটা শ্রেণী ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে খেলাধুলার সুযোগ নেই। কারণ একটা বয়সে যখন তরুণ থাকে মানুষ, তখন সে যদি খেলাধুলা করার সুযোগ থাকতো, যেমন আমাদের ইউনিভার্সিটি গেম,
স্কুল গেম, কলেজ গেম, এগুলি যদি হতো তাহলে আমার এই যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ প্রতিদিন যে রাস্তার ভিতরে ওরা যে হকি স্টিক নিয়ে খেলে, এইটা তখন খেলাগুলো। খেলার দরকার হতো না, কারণ ওদের অনেক উদ্যম, প্রকাশের কোনো জায়গা নাই, যে কারণে ওরা বারবার এই রাস্তায় নেমে মানে বাজে রাজনীতির শিকার হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে জিম একটা অপশন, এরকমের খেলার মাঠগুলি যদি উদ্ধার করা যায়, সেখানে যদি বাচ্চাদের, তরুণদেরকে ফেরানো যায়, তাহলে আমরা একটা ভালো জেনারেশন পাবো। ধন্যবাদ আতিক ভাইয়া এত সুন্দর করে আমাদের সাথে আপনার গল্পগুলো শেয়ার করার জন্য। আমরা আশা করি আপনার যাত্রা নতুন অ্যাথলেটদের নিয়ে আরো সুন্দর হবে এবং আপনি আরো আমাদেরকে নতুন নতুন জিনিস দেবেন, আমাদের মেডেলস আরো অনেক, আমরা ইনশাআল্লাহ আশা করি আরো গোল্ড মেডেল আসবে আপনার থেকে আমরা পাবো। ধন্যবাদ আতিক ভাইয়া আপনার গল্পগুলো এত সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা করি এর পরবার ইনশাআল্লাহ আপনি গোল্ড নিয়ে আমাদের সাথে আমাদেরকে প্রাউড ফিল করবেন। তো টাইগার পাওয়ারলিফটিং বাংলাদেশের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আতিক ভাইয়ার গল্প আপনারা শুনবেন, দেখবেন এবং সবাই শেয়ার করবেন। তোমাদের টাইগার পাওয়ারলিফটিং এবং পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। তোমরা Thank সামনে you. আরো ভালো করো। ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা এপিসোডে।